পরিচয় নেই। একটি প্রভাব ছিল, তারা বিএনপির একটা বড় জনসমর্থন সমর্থন ছিল। সেই জায়গা থেকে বিএনপির মনোনয়ন প্রার্থীর পরাজয়টা আপনি কিভাবে দেখছেন, মানে কি কারণ হতে পারে এটা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাউফলের কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমাদের নিয়মিত অনুষ্ঠান সাপ্তাহিক বাউফল টকশোতে আজকে পঞ্চম পর্ব। আমরা গত পর্ব পাবলিশ করতে পারিনি আমাদের অফিস চেঞ্জ করার কারণে। আজকে পঞ্চম পর্বে আমাদের বিশেষ অতিথি বাউফল পৌর বিএনপি সভাপতি, তিনবারের সফল কাউন্সিলর হুমায়ুন কবির। তিনি বাউফল পৌরসভার ৪ নং ওয়ার্ডের তিনবার সফল কমিশনার। বাউফলের জানা অজানা তথ্য, তার জীবনের কিছু ইতিহাস তার কাছ থেকে জানবো। চলুন আর দেরি না করে আমরা তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। শুক্রিয়া। বাউফলের তো জায়গা আমরা সর্বপ্রথম এরকম অনুষ্ঠান আয়োজন করেছি, টকশো। বাউফলের মানুষের কথা বলার একটি জায়গা তৈরি করেছি। এমন একটি আপনার মতো মানসিক ক্ষুদ্র অনুষ্ঠানে এসে আসলে কেমন লাগছে আপনার বিষয়? আপনাকে অভিনন্দন। যে বাউফলের যে আধুনিকতার যে চিন্তাধারা আপনি করেছেন, বাউফলের আমাদের যে সাংবাদিক রয়েছেন, তারা এই সুযোগটি যদি আরো পায়, তারাও আরো ভালো করবে। আপনি সেই সুযোগটা তৈরি করেছেন, মানুষের মতামত নেওয়া, কথা বলা। এই জন্য দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাকে জি, আপনাকে অভিনন্দন। আজকে আমরা জানবো আপনি একজন রাজনীতিবিদ, আপনার রাজনীতি উঠে আসার গল্প, নানান বিষয় নিয়ে বাউফলের, যেহেতু আমরা বাউফলের একজন প্রতিনিধি, বাউফল সম্পর্কে আপনার কাছে কিছু জিজ্ঞাসা থাকে। যে প্রথমে আমরা আপনার কাছে জিনিস জানতে চাই, রাজনীতিতে কমিশনার বা পৌরসভার জ্যেষ্ঠ নেতা হিসেবে আপনাকে সবাই চেন, এক নামে চেন। আসলে রাজনীতিতে আসার প্রেরণা কোথা থেকে? শুরু তো মানুষ থাকে না যে আমি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, উকিল হবো, কিন্তু আপনি রাজনীতিতে আসা আসলে কোন জায়গা থেকে? আসলে রাজনীতিতে আসার একটা দলকে ভালোবাসা, কোনো রাজনৈতিক দলকে ভালো লাগা, কোনো দলকে ভালো লাগার একটা বিষয় থাকে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন বাউফল হাই স্কুলে, এখন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, তখন তৎকালীন ছাত্রনেতা ছিলেন আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান বাউফলের জাহাঙ্গীর হোসেন, বিপি জাহাঙ্গীর। উনি আমাকে ব্যক্তিগতভাবে সম্মান করতেন। উনি আমাকে ছাত্র দলে নেওয়ার জন্য উনি আমাকে অনুরোধ করলেন যে, কবির, তুমি বাউফল হাই স্কুল আছো, তুমি ছাত্র দলে আসো। কিন্তু এর আগে আমি বিএনপির মিছিলে তখন ভালো লাগা যায়। আর ব্যক্তিগতভাবে সাবেক এমপি শহীদুল্লাহ তালুকদারকেও আমি পছন্দ করতাম। ওনাকেও তখন ভালো লাগতো, না মিষ্টি হাসি, মিষ্টি কথা। মানে অনুপ্রেরণা তার কাছ থেকে হয়তো পেয়েছেন রাজনীতি। আপনার পরিবারে কেউ রাজনীতির সাথে জড়িত ছিল? আমার পরিবারে কমিটির মধ্যে কেউ রাজনীতি নেই, তবে আমার বাবা, মা, তারা, আমার মা বিএনপির সরাসরি সমর্থক ছিলেন। বিএনপি গঠন হওয়ার পরে প্রতিষ্ঠান থেকেই আমার মাকে দেখেছি তিনি বিভিন্ন জাতীয় নির্বাচনে আসলে বিএনপির পক্ষে কথা বলতেন এবং ভোট চাইতেন ধানের পক্ষে, এবং জিয়া রহমানের সে খুব ভক্ত ছিলেন আমার। তো এই জন্য মায়ের ওই দৃষ্টিটাই আমার এই রাজনীতিতে অনুপ্রেরণা যোগায়। রাজনীতিতে আসার পরে যখন রাজনীতি শুরু করলেন, আসলে কখনো মামলা হামলার শিকার হয়েছেন? আসলে এটা তো অনেক ঘটনা যে আপনি জানবেন যে আমি পৌরসভার যে আমার কাউন্সিলর হয়েছি, ম্যাক্সিমাম টাইমে আমার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে স্থানীয় নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন অফিসার। এই জন্য বলেছেন যে আমি মামলার সঠিক তথ্য দিতে পারি, তবু মামলা খেয়েছি আমার জীবনে। সেখানে আমি 87-তে আমি ইউনিয়ন ছাত্র দলের সরাসরি হই। তাই বিপি জাহাঙ্গীরের তত্ত্বাবধানে তখন নেতা ছিলেন। এরপর থেকে আমি এর সাথে পুরোপুরি আন্দোলনে আমি দুই তিনবার আমি জেল খেটেছি, হাতে খেটেছি। এরপরে আমি লালবাগ উপজেলা যুব দলের সদস্য হয়েছিলাম 1992 থেকে। তখন বিএনপি আমাদের ক্ষমতা ছিল। এরপর যখন শহীদ আহমদ
সালে যখন থেকে তারা নমিনেশন পেয়েছেন, তখন সৈয়দ আমার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। তার নির্বাচনে সরাসরি অংশ ছিল, আমার পরিবারের সবাই অংশ নিয়েছে। তার মানে আপনি মামলা মামলা শিকার হয়েছেন বহুবার। আমি সম্ভবত আমার লাইফে আমি কাগজের মধ্যে সম্ভবত 29 বার আমি জেল খেটেছি। 29 বার। তার ভিতরে গত আওয়ামী লীগের আমলে 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি 16 বার হাজত কেটেছি। তার ভিতরে রাজনৈতিক মামলায় আমি হাজত কেটেছি প্রায় 14 বার। যেটা আপনি চিনবেন, এখানে রিয়াজ পৌরসভা রিয়াজ স্বেচ্ছাসেবক কত তোমার 2টা মামলা আমি খেলেছি। শিপন স্বেচ্ছাসেবক কত তার 2টা মামলা আমি খেলেছি। আওয়ামী লীগের মামলায় আওয়ামী লীগ করে আমি বিএনপি অপরাধে আমার মামলা দিয়েছে। তারপরে নিশাদের মামলায় আমি 2টা খেলেছি। রিয়াদের মামলায় কয়েকবার খেলেছি। আবার গাজীপুরের আতিকের মামলায় মূলত আওয়ামী লীগের যারা ছিল আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে থানায় মামলায় আমাকে আসামি করে জেল করে দেওয়া। ভাই ছেলে ভাগনা অনেকে এই মামলায় পরিবারের কাউকে বাদ দেয়। আমাদের 2টা ভাই, তারা খুব ডিগ্রি ব্যবসা করে, তাদেরকেও আওয়ামী লীগ সরকার আমাদের তারা মাসের পর মাস সুযোগ করেছে। আর সেই জায়গা থেকে উঠে এসেছেন আপনি, সেই জায়গা থেকে আমাকে রিমান্ড টর্চারিং করা হয়েছে। আওয়ামী লীগের আমলে আমাকে থানায় ছুটিয়ে আমাকে বলা হয়েছে। এর আগেও আমার টর্চারিং করেছে তারা। 96 আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আমাকে থানা ধরে নিয়ে আমাকে কানেকশন করা হয়েছে। যে কীর্তিটা কিডনিতে বাড়ি দিয়েছে, পাও ঝুলিয়ে রেখে আমার প্রস্তাবে রাস্তা থেকে রক্ত নিচের দিকে পড়তে দিয়েছে, এরকম কিছু। সেই জায়গা থেকে উঠে এসে বাউফল পৌরসভা 4 নম্বরের 3 বারের সফল কমিশনার আপনি, আসলে বিষয়টি কেমন লাগে? এত কষ্ট পরে আসলে 3বার সফল কমিশনার হওয়ার পিছনের কারণ? পিছনের কারণ হচ্ছে মানুষের সাথে যে আচরণটা ছিল আমার, সেটা ছিল খুবই আমি নমনীয় ভাবে কথাবার্তা বলতাম। আমার মায়ের নির্দেশনা ছিল কোনো মানুষকে যেন আমার মাধ্যমে ছোট না হয়, যে আমাকে ভোট দেয়নি সেও যেন আমার আচরণে কষ্ট না। এবং দেখা গেছে আমার নির্বাচনের বিরুদ্ধে করেছে, সে পরিচয়পত্র যেন আসছে, আমি তার পরিচয়পত্র তাড়াতাড়ি দিয়েছি এবং তার বাড়ির প্ল্যান স্বাক্ষর করেছি, তার অসুস্থতা খোঁজখবর নিয়েছি। সে ওই নির্বাচনে আগে ভোট দেয়নি, পরে নির্বাচনে আবার তার আমাকে ভোট দিয়েছে। এবং আমি একটা জিনিস জানতাম, আমার বিশ্বাস করি, যে মানুষের সাথে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কটা কিয়ামতের দিন যেন আমি সুবিধাটা পাই। আল্লাহ যেন আমাকে সেই সম্পর্কটা কিয়ামতের দিন আমাকে পুরস্কৃত করে। মানুষের সাথে যে ব্যবহার করবেন এটাই রিটার্ন পাবেন, সেই উচিলে আপনি একটা রিটার্ন পেয়েছেন। সেভাবে মানুষের সাথে আমি কখনো দল ধর্ম গোত্র দেখে আমি কখনো বিচার করিনি। আমি আমার এলাকার জমি জমার যে সমস্যাগুলো ম্যাক্সিমামটাই 95% আমি বিরোধ নিষ্পত্তি করার জন্য আমরা চেষ্টা করেছি। দুর্নীতি, ঘুষ, পক্ষপাতিত্ব থেকে নিজেকে দূরে রেখেছি। আমার কথা আমি পুরস্কার পাবো, সেটাকে আমার এইভাবে আপনি কাজ করেছি। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইল। আর জনপ্রতিনিধি হিসাবে আপনি বাউফলে আসলে আপনার তৃপ্তির কোনো জায়গা আছে? এতদিন সার্ভিস দেওয়ার পরে আপনার তৃপ্তির জায়গা কোনটি? না, আমি খুবই গর্বিত। তারপরে আমার বিশেষ করে পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে আমি নির্বাচন করলেও টোটাল পৌরসভার মানুষের সাথে, উপজেলার মানুষের সাথে আমার সুসম্পর্ক আছে। আমি সকাল ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমে আবার যাবো, সবসময় ভাবতাম আমি কার উপকার করতে পারি, আজকে কত বড় সুযোগ করতে পেরেছি। এই মনোভাব নিয়ে আমি শেষবার রাস্তায় বেরোতাম, কথা বলতাম, কাজ করতাম। এটাই আমার আত্মতৃপ্তির ব্যাপার। আমি মানুষের উপকার করার জন্য কথা বলে, কাজ করে, তাকে সঠিক পথ দেখাইয়া এবং সেগুলো কাজ করতে কাজের একটা প্ল্যান থাকতো আপনার, এটাই আপনার তৃপ্তি। আর একটি কথা বলতে যে বাউফল পৌর বিএনপির সভাপতি হিসেবে বর্তমান পর্যায়ে দলকে সংগঠিত রাখতে আপনার চ্যালেঞ্জ কি মনে করেন? আসলে সময় আমি যে কমিটিগুলো এখানে করেছি সেখানে কোনো গ্রুপিং করিনি। যে কটা 9টা কমিটি করেছি, কোন ভাইয়ের অনুসারী সেটাকে আমি দেখিনি। যারা প্রকৃত অর্থে দল করে তাদেরকে দলের কমিটিতে আমি অন্তর্ভুক্ত করেছি। এই কমিটিতে আমাদের সাবেক এমপি জনাব শহীদুল তালুকদারের একদম কাছের কর্মী বিএনপি করে, তাদেরকেও এই কমিটিতে রেখেছি। আমাদের সহদপ্তর মনির ভাইয়ের অনুসারী বিএনপি করে,
তাদেরকেও এই কমিটিতে রেখেছি, এবং ইঞ্জিনিয়ার ফারুক তালুকদারের পক্ষ করে বিএনপি করে তাদেরকে এই কমিটিতে রেখেছি। এবং আমার কমিটিতে 1 নম্বর সদস্য রয়েছেন আমাদের সাবেক এমপি মহোদয় শহীদুল্লাহ তালুকদার, 2 নম্বর সদস্য রয়েছেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার, জাতীয় নির্বাহী সদস্য, উনি সদস্য হচ্ছে। অর্থাৎ আমি সবাইকে নিয়েই মিলেমিশে এই ব্যাপার মনে করেছি, যাতে কোনো কমিটির বিরুদ্ধে কোনো অভিযোগ, সাংগঠনিক কোনো অভিযোগ না থাকে। যে আমরা একটু ভিন্ন প্রশ্নে চাই, সেটি হলো যে এই যে বিগত যে আমাদের জাতীয় নির্বাচন হলো বাউফলের মতো জায়গায় বিএনপির সবসময় একটি প্রভাব ছিল, তারা বিএনপির একটা বড় জনসমর্থন ছিল। সেই জায়গা থেকে বিএনপির মনোনয়ন প্রার্থীর পরাজয়টা মধ্যে হয়েছে, মানে কি কারণ হতে পারে এটা আমাদের জন্য দুঃখজনক, লজ্জাজনক বটে যে এই আসনের যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন তাকে আমরা বিজয় করতে না পারার ব্যর্থতা কারণে তারেক রহমানকে এই আসনটাকে উপর দিতে পারেনি, এটা আমরা খুবই দুঃখ জানাচ্ছি। তবে এটার পাশাপাশি যেখানে 3টা গ্রুপের যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, যে নমিনেশনটা পেয়েছেন তিনি অত্যন্ত পূর্বের নেতা, তিনি সাবেক এমপি, তিনি একমাত্র এই আসনকে বিএনপিকে মনোনীত করেছেন। কিন্তু সে এইবার নমিনেশন পাওয়ার পরে সেই তার কিছু অবজ্ঞা, কিছু অবহেলা এবং তার কিছু কথাবার্তার কারণে 2 পক্ষের কিছু নেতা কর্মীরা দূরে সরে ছিল, অথবা কাছে গেলেও তাদেরকে অত গুরুত্ব না দেওয়ার কারণে তারা নিষ্ক্রিয় ছিল। মানে নমিনেশন পাওয়ার পর আপনার তার কাছ থেকে আন্তরিকতা পান? আমরা আন্তরিকতা পাইনি, অনেকে পাইনি, আর আমরা আন্তরিকতা না পেলেও আমরা ধানের শীষের পক্ষে ছিলাম। এবং যতদিন বেঁচে আছি দলের সাথে একটা দলের একটা নীতি থাকে, আপনি ওই দলের অনুসারী হিসেবে থাকা এবং বিশ্বাস রাখা। তো সেক্ষেত্রে উনি আমাদের এমপি মহোদয় যে নমিনেশন পেয়েছেন, উনি এই আসনে 72,000 ভোট পেয়েছেন, আপনারা দেখেছেন। 72,000 নেতা কর্মীতে বা ভোট উপজেলায় এত নেতা কর্মী নেই। এর ভিতরে যদি আমরা সর্বোচ্চ ধরি 3 গ্রুপের মিলিয়ে আবার 30,000 নেতা কর্মী থাকতে পারতাম, কিন্তু বাদ বাকি লোকগুলো তো সমর্থক, ধানের শীষে ভোট দেয় সাধারণ পাবলিক। কিন্তু কিছু কিছু কারণে, সমন্বয়ের কারণে এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে নির্বাচন পরিচালনা না করার কারণে মূলত তারা সেইভাবে জমায় উঠতে পারেনি। যার জন্য এখানে যে জামাতের যে প্রার্থী, উনি এই সুবিধাটা উনি করে নিয়েছেন কারণে, এই জন্য আমরা আজকে অনেক ক্ষতিগ্রস্ত শিকার হয়েছি। আপনারা গ্রুপিং এর কারণে জামাত ইসলাম সুযোগটা নিয়েছে? নির্বাচনের যে পরিকল্পনা থাকে, একজন প্রার্থীদের নির্বাচনের পরিকল্পনা সবাইকে নিয়ে একটা ওয়ার্ড কমিটি করা অথবা নির্বাচন পরিচালনা করতে পারা, এইটা আমরা করতে পারি। আমরা করতে না পারার কারণে, এই সমন্বয়হীনতার কারণে মূলত গ্রুপিং তো থাকে, কিন্তু যে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হয়, যাকে মনোনয়ন দেয়, তার একটা আলাদা কৌশল থাকে যে আমি সবার সাথে সমন্বয় করবো, সে সমন্বয়টা তিনি করেন না করার কারণে সে মনে করেছে যে আমি সমন্বয় না করলেও আমাকে হয়ে যাব। এই আত্ম অহংকার থেকেই মূলত ওনার এই পরাজয়টা হয়েছে মনে করি। তবে নেতা কর্মীরা ওনাকে ভোট দিয়েছে। সাধারণ মানুষ, কিছু মানুষ ওনার পক্ষে ভোট না দেওয়ায়, এটা ওনার বিপক্ষে চলে যাওয়ায়, ওনার যেটা ওনাকে দেওয়ার কথা ছিল এরকম মানুষ ওনার বিপক্ষে চলে যাওয়ায়। যে আমরা রাজনীতি নিয়ে, বিএনপি নিয়ে আলাপ করলাম, আমরা আরেকটি বিষয় জানি যে আসলে যে পৌর নির্বাচন চলমান আসতেছে আমাদের কাছে, আপনি কমিশনার হিসেবে 4 নম্বরে ছিলেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে আপনি মেয়র নির্বাচন করতে চান। আসলে বিষয়টা কতটুকু সত্যি? আসলে এত বড় জায়গার যোগ্যতা আমার পরিবার থেকে হয়েছে বলে আমি এখন মনে করি না। আমি যে পরিবার থেকে আসছি সেটা একদম খুবই সত্য কথা যে আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসার কর্মকর্তাটা ছিল। সাধারণ মানুষের ভিতর থেকেই আমার পরিবারের সাধারণ পরিবার, একদম আমার বাবা আপনি কৃষি কাজ করতো এবং নৌকা বাইতো, প্রায় সাধারণ নিম্ন মধ্যবিত্ত আছে। এখান থেকে আমাকে মানুষ, আমি কাউন্সিলরও যোগ্য ছিলাম, আমি নিজেকে কাউন্সিলর হওয়ার মতো যোগ্যতা কখনো মনে করি। তবে মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, আমি কাউন্সিলর বারবার নির্বাচিত করেছে, আমি নির্বাচিত হয়েছি, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করেছি। পৌরসভা নির্বাচনে আমি আমার মায়ের অনুমতি নিয়েছি, করবো কিনা। আমার মা 2 মাস বাকি আছে 100 বছর ধরে, আমার মা আমাকে বলেছে
নির্বাচন করার জন্য পৌরসভার অনেক লোকই আমাকে নির্বাচন করার জন্য আমাকে বলছে। তবে আমি আমি নিজেকে এখানে মেয়র হওয়ার মতো আমি যোগ্য মনে করি না। এই কারণে যে আমার পরিবার এবং আমার সেরকম বড় কোনো পরিচয় দেওয়ার মতো কেউ নেই। আমার পরিচয় রয়েছে শুধু সাধারণ মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে। এখন মানুষের সাথে আমি আলাপ করতে চাচ্ছি, দলের সাথেও করছি, দল ছাড়া অনেক রকম লাগে, আমি আলাপ চালিয়ে যাচ্ছি। তারা যদি আমাকে সমর্থন করেন, সহযোগিতা করেন এবং আল্লাহ যদি চায় আপনারা যদি সবাই সহায়তা করেন, হয়তো মেয়র নির্বাচন করতে পারি। কিন্তু আমার তো এই যোগ্যতা নিয়েই আমি আসিনি। যদি যোগ্যতার চেহারে আমাকে জনগণ বসায়, হয়তো আমি তাদের প্রত্যাশা করলে কাজ করবো। আসলে ধনী পরিবার থেকে আসলে যে একজন রাজনীতি ভালো কিছু করবে এমনটা না। মানুষের মনোভাব, আশা আকাঙ্ক্ষাই মানুষকে বাঁচিয়ে রাখে। সেই জায়গা থেকে আপনার আশা আছে যে আপনি নির্বাচন করবেন। ধন্যবাদ। যে আমরা অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আরেকটি বিষয় জানার যে যেহেতু মেয়র নির্বাচন করবেন, যদি মেয়র হন, বাউফলের মানুষের জন্য কি কি আপনার আশা বা চ্যালেঞ্জ আছে? আসলে এখানে পৌরবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের বাংলাদেশের তুলনায় বাউফলের যে শিক্ষার মান, সেই অনুপাতে আমাদের পরিবেশ আমাদের কঠোর। আমরা মনে করি পৌরবাসীর মূলত লাগবে সুন্দর একটা পরিবেশ, শৃঙ্খলা এবং মানবতা, মানবিক মানুষের উন্নয়নের কাজ করে। ইতিপূর্বের যে মেয়র ছিলেন তিনি বাউফল আলোকিত বাউফল করার জন্য চেষ্টা করেছিলেন। আমি তাকে বলেছিলাম যে লাইটের আলোতে আলোকিত হওয়া যায়, কিন্তু সভ্যতার বা মানবতার আলোকিতের দিক থেকে আমরা পিছনে রয়েছি। আমি যদি এখানে মানুষ আমাকে ওই জায়গায় বসায়, তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেয়, তাদের সেবক হিসেবে দায়িত্ব দেয়, ওগুলো তো এখানে মানবতা এবং মানবিক দিকটা আমাদের এখানে তুলে দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। মানুষের পাশাপাশি সম্পর্কটা ডেভেলপ করা, মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা, মানুষের নেশা থেকে, তরুণ প্রজন্ম থেকে নেশা থেকে তাদেরকে বের করে আনা, যারা নেশায় আক্রান্ত হয়েছেন তাদের ওখান থেকে তাদেরকে কন্ট্রোলে এনে তাদেরকে কর্মকাজে লাগিয়ে দেওয়া। পৌরবাসীর বিভিন্ন দিকে তাদের অউন্নত রয়েছে, সেই অউন্নতের দিক থেকে উন্নতির দিকে ধাবিত করা। পৌরসভায় অনেক মেধাবী লোক রয়েছেন, সাংবাদিক, শিক্ষক, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট সহ বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছেন। তাদের মতামতের ভিত্তিতে পৌরসভাকে আধুনিকরণ এবং মানুষকে সুন্দর একটা মানবিক পৌরসভা তৈরি করা। আমরা পৌরসভায় মানবিক পৌরসভা চাই, যে পৌরসভায় মানুষের জন্য মানবতা থাকবে, সভ্যতা থাকবে, আমাদের ভিতরে একটা সুসম্পর্ক থাকবে, যেটা উন্নয়নের পাশাপাশি আদর্শ বাউফল চাই বলছে যে এটা আপনার চিন্তা ভাবনা সুন্দর, আপনার জন্য শুভকামনা রইল। আসলে সর্বশেষ যেটি জানতে চাই, রাজনীতি মানুষ আসে সে ভালো লাগা থেকে, নতুন প্রজন্ম যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? নতুন প্রজন্ম যারা আসবে তারা রাজনীতি, তাদের জন্য পরামর্শ তো অবশ্যই থাকবে। আমরা এইভাবে করতে চাই, রাজনীতি একটা ভালো দিক। রাজনীতি করলে মানুষের সেবা করার সুযোগ থাকে, রাজনীতি করে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ থাকে। আমরা যারা রাজনীতি করি এর ভিতরে অরাজনৈতিক লোক রয়েছে যারা স্বার্থলোভী, তারা আমাদের পরিবেশকে নষ্ট করছে। আমরা নতুন প্রজন্মকে জানাতে পারবো যে তারা আগামীতে যেন আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে তাদের রাজনীতি করা, সহযোগিতা করা, মানুষ সেবায় যেন তারা নিজেকে নিয়োজিত করে, সেই ব্যাপারে আমাদের পরামর্শ থাকবে। এবং ভালো রাজনীতিবিদ সে কর্তৃপক্ষ হইলেও তার প্রতি শ্রদ্ধা এবং শ্রেণী এবং সম্মান রাখাটাই মূলত রাজনীতি। রাজনীতিতে আসলে মানুষের সেবা করার জন্য, কোনো আর্থিক সচ্ছলতা দেখানোর জন্য না, মানুষের সেবা করতে হলে রাজনীতিতে আসতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার। এই ক্ষেত্রে আমি আমাকে বলছি, যদি তুমি চাও মানুষের ভালোবাসা, রাজনীতিবিদের জন্য বলি, যদি কোনো রাজনীতিবিদ চায় মানুষের ভালোবাসা, তার করিতে হইবে তার ভালোবাসা। যদি সে করিতে পারে হৃদয় থেকে ভালোবাসা, তবেই সে পাবে মানুষের ভালোবাসা। অহংকার নয়, দেমাগ নয়, হিংসা নয়। আসুন আমরা সবাই মিলে মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি।
ধন্যবাদ। আর আপনি যেহেতু সামনে অনেক বড় দিন আছে, আপনার আশা আকাঙ্ক্ষা আছে, আমাদের এই মাধ্যমে যদি বাউফলবাসীকে কিছু বলেন। প্রিয় বাউফলবাসী, বাউফল পৌরবাসী, আসসালামু আলাইকুম। বাউফল পৌরসভায় সকল পেশাজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, ব্যবসায়ী, শ্রমিক, সাংবাদিক সহ যারা রয়েছেন সবাইকে আমার সালাম। আগামী আসন্ন পৌরসভা নির্বাচনে আল্লাহ যদি চায়, আমার ইচ্ছা রয়েছে আমার মায়ের দোয়ায় পৌর মেয়র নির্বাচন করার। আশা করি সবাইকে নিয়ে আমার এরকম কোনো বড় পরিচয় নেই। আমার যারা নির্বাচন করতে চায়, আমার যারা প্রতিদ্বন্দ্বী বা অন্য কোনো দলের, তাদের অনেক বড় বড় পরিচয় রয়েছে, তার অনেক যোগ্যতাও রয়েছেন। আমাকে যদি পৌরসভায় এই দায়িত্ব দেওয়া হয়, আমি পৌরসভার সকল মানুষের সাথে মিলেমিশে তাদের উন্নয়নে, মানবিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং মানবতার উন্নয়নে আমরা এই সমাজকে একটা পরিচ্ছন্ন পরিবেশ দিয়ে আনতে চাই। সবার প্রতি আমার সালাম রইল, সবার সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ভাই, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ, আপনি এত সুন্দর আয়োজন করেছেন, যেটা আমি দেখে খুব মুগ্ধ হয়েছি। আশা করি আমাদের মানুষের কথা, মানুষের কল্যাণের জন্য আপনার যে ভূমিকা আজকে করেছেন, বা অনেকের আপনার ফেসবুকে দেখেছি, আপনাকে দলের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পরিবারের পক্ষ থেকে, টোটাল বাউফল পৌরবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা।